আলাইকুম যারা আছেন। আমার কথাই শোনা যাচ্ছে? আচ্ছা। আ ওই আসলে একটা পাবলিকলি কথা বলতে হইলে তো একটা প্রিপারেশন নিয়ে আসে, তারপরে কথা বললে ভালো। তো আমি আসলে খুব বেশি যে প্রিপারেশন নিতে পারছি তা না। তো আ আমি ২-১ টা পয়েন্ট জাস্ট লিখে নিয়ে আসছি যে যেটা নিয়ে কথা বলা যেতে পারে। তো আমার মনে হয় যে আমার কথা হয়তো ১৫-২০ মিনিটের একটা কথা বলবো। তো তারপরে আপনারা যদি পার্টিসিপেট করেন তাইলে হয়তো একটা আ আমার ধারণা একটা ভালো আলাপ হইতে পারে আরকি। তো আমাকে ১ম এই যখন রাজু জানাইছিলেন যে আসলে সাবজেক্টটা হচ্ছে সেন্সরশিপ এবং বাংলাদেশের চিন্তা জগৎ। তো তখনই আমি আসলে একটু কি বলবো যে কিছুটা এম্বারাসিং হইছি। কারণ হচ্ছে যে আসলে আ সেন্সরশিপ বলে তেমন কিছু তো আসলে ডাইরেক্টলি এখন আর কাজ করে না। মানে আপনি যদি দেখেন যে ধারণা একটা পুরনো একটা ধারণা আছে যে হইতেছে যে আপনার ওই যে ক্ষমতা হচ্ছে খুব ভায়োলেন্ট একটা ব্যাপার। কিন্তু আসলে ক্ষমতা তো খুব একটা ভায়োলেন্ট ব্যাপার না। বরং হচ্ছে ক্ষমতা যখন তার ভায়োলেন্স কে ইউজ করতে শুরু করে, তখন আসলে তার ক্ষমতার জায়গাটা আসলে এক্সপোজড হয়ে যায় এবং এইটা আর তখন কাজ করে না। মানে এই রকমের একটা ব্যাপার। ক্ষমতা অবশ্যই ভায়োলেন্ট, কিন্তু হচ্ছে ভায়োলেন্স দিয়ে কিন্তু আপনি ক্ষমতা ধরে রাখতে পারেন না। যদি জুলাইয়ের ক্ষেত্রেই দেখেন, জুলাই-আগস্টে যে ঘটনাটা ঘটছিল, হাসিনা হচ্ছে ভায়োলেন্ট হয়ে গিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন। তো এইটা তো কাজ করে নাই। তো একই রকম ভাবে আপনি যখন কোনো কিছুকে বলেন যে সেন্সরশিপ, সরাসরি সেন্সরশিপ তো আসলে কখনোই কাজ করে না এখন আর। আপনাদের যদি মনে থাকে ২-৩ বছর আগেই মনে হয় এরকম একটা ঘটনা ঘটছিল, ওই যে ৩ জনের বই হচ্ছে আপনার বাংলা একাডেমি থেকে তুলে নেওয়া হয়েছিল বইমেলা থেকে। ফাহাম আব্দুস সালাম, তারপরে ফায়েজ আহমেদ তায়েব আর হচ্ছে জিয়া হাসানের। তো দেখেন ওনাদের বই তো আসলে মানে কোনো জায়গা থেকে আউট করা যায় না, বরং ওনাদের একটা পপুলারিটি বৃদ্ধি পাইছে। তো আমি দেখি যে এই যে সো কল সেন্সরশিপের মাধ্যমে যেটা হয়, এক ধরনের মাঝারি মানের চিন্তাকে পপুলার করে ফেলা হয়। এইগুলি লোকজনের মধ্যে নামগুলি ছড়ায়, আরো লোকজন জানে। তো সেন্সরশিপ রাষ্ট্রের ক্ষেত্রে বা ধরেন কেউ মানে বলল যে এই জিনিসটা নাই, এই জিনিসটা করা যাবে না, এইভাবে সেন্সরশিপ আরোপের ঘটনাটা এখন আর ঘটে না। কিন্তু সেন্সরশিপ তো আছে এবং আমার ধারণা হচ্ছে সেন্সরশিপ আরো খুব প্রবলভাবে আছে। আমি এই কারণে আমি এই ঠিক করছি যে এখানে আসলে সেন্সরশিপ কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি কথা বলবো। তো সেন্সরশিপ আমাদের সময়ে কাজ করে হচ্ছে আসলে একভাবে আপনার এক ধরনের নয়েজের ভিতর দিয়ে। তো এই জিনিসগুলি আসলে তো অনেকেই নোটিস করছেন এবং অনেকেই বলছেন। আমি একটা জিনিস, আমি যেটা নয়েজের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে উম্বার্তো ইকোর একটা লেখা আছে ২০১২ সালে, সেটা ইংলিশে ট্রান্সলেট হয়েছিল যে সেন্সরশিপ অ্যান্ড সাইলেন্স নামে। তো ওইখানে উনি দেখাইতেছিলেন যে সেন্সরশিপ ব্যাপারটা কিভাবে কাজ করে। তখনকার যে ইতালিয়ান প্রধানমন্ত্রী, ওনার ব্যাপারে হচ্ছে একটা এলিগেশনের কাজ করতেছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তো তখন যে সরকারি মিডিয়া ছিল, সরকারি মিডিয়া হচ্ছে ওই ম্যাজিস্ট্রেটের পিছনে লাগলো, লাইগা করলো কি তারা বলতে শুরু করলো যে সে তো ২ কালারের ২ মোজা পরে, সে তো পার্কে গিয়ে হচ্ছে লাঞ্চ করে, এবং এগুলি নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করলো। মানে এইটা কিন্তু সেন্সরশিপ না, সে হচ্ছে একটা নয়েজ ক্রিয়েট করলো এবং এই নয়েজের ভিতর দিয়ে এটাকে হাসাহাসি করা শুরু করে দিল, যেন ওই লোকটার কথার আর কোনো ভ্যালুই নাই। যেমন ধরেন ওই বিটিভির যে বাতাবি লেবু আমাদের এখানে ছড়ায় গেছিল, মানে বাতাবি লেবুর কাজটা কি ছিল? কাজটা ছিল হচ্ছে আপনার একটা নয়েজ ক্রিয়েট করা। যদিও ওনারা খুব একটা পাওয়ারফুল ছিলেন নাই, কারণ নয়েজটা তৈরি করতে পারেন নাই, কিন্তু হচ্ছে আসল জিনিস নিয়ে কথা না বলা। আপনি যদি অনলাইন পোর্টালগুলিতে দেখেন হাসিনার আমলে কি কি জিনিস বলা হইতো, যে ওই কোন নায়িকা কি খাইছে, কার কি হাসি ঠাট্টা করতেছে, কার কি ঘটনা ঘটতেছে। এবং আপনি ওই কিছুদিন আগেও যদি দেখেন, জুলাইয়ের কিছুদিন আগেও হচ্ছে ফেসবুকে যে জিনিস ভাইরাল করে দেয়া, সেটা হচ্ছে রাসেল ভাইপার দিয়ে সাপ টাপ এগুলি নিয়ে খুবই ভাইরাল ইস্যু তৈরি করে দেওয়া হলো। মানে কি একটা নয়েজ তৈরি করা হচ্ছে।
এবং এই নয়েজের মধ্যে আপনি যদি কোনো কথা বলতে যান, সেই কথাগুলি হইতেছে হারায় যাবে। আপনি কোনো ফ্রুটফুল কথা বলতে পারবেন না। আপনি যদি কোনো সিরিয়াস কথা বলতে যান, আপনি যদি কোনো মেইন ইস্যুতে কথা বলতে যান, সেটা হচ্ছে একটা নয়েজের মধ্যে হারায় যাবে। তো সেন্সরশিপ এখন আসলে হচ্ছে একটা নয়েজ ক্রিয়েট করা, ইট এনি কস্ট। মানে এইটা আপনার কিন্তু ওই যে এখন যে ফেক নিউজগুলি হয় বা ধরেন ওই যে মিসলিডিং যে নিউজগুলি হয়, এরা জানে এরা মিথ্যা কথা বলতেছে, একটা গুজব ছড়ায় দেয়া। হ্যাঁ, এর কারণ হইতেছে একটা নয়েজ তৈরি করা। আপনি ওই নয়েজের মধ্যে থাকেন এবং হচ্ছে আপনি যে কথাগুলি নিয়ে আপনার চিন্তা করা উচিত, যেগুলি নিয়ে আপনার কনসার্ন হওয়া উচিত, সেগুলি নিয়ে যাতে আপনি কনসার্ন হইতে না পারেন। তো সেন্সরশিপের যদি কথা বলেন, সেন্সরশিপ আসলে এখন কাজ করে নয়েজের ভিতর দিয়ে। নানান রকমের নয়েজ চারপাশে তৈরি করা হবে যাতে আপনি ইম্পর্টেন্ট কথাগুলিকে বলতে না পারেন। তো এইটা একটা ফর্ম, মানে এই নয়েজটা। এবং এই নয়েজটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে সেকেন্ড ফর্মটা, এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং এর ভিতর দিয়ে কাজ করে। আপনি দেখবেন আমাদের এখানে যে 40-50টা টিভি চ্যানেল ছিল, ওরা কিন্তু একই নিউজ ছাপাইতো। এখনো দেখবেন যে প্রচুর নিউজ পোর্টাল আছে 20-25টা, ওরা করে কি, ওরা কিন্তু ইকোটাকে তৈরি করে। হ্যাঁ, ধরেন পরিমণির একটা নাটকের ইয়ে হচ্ছে, মানে শুটিং হচ্ছে, সেটাকে হচ্ছে 20টা পত্রিকা হচ্ছে আপনার পোর্টাল হচ্ছে নিউজ করবে এবং হচ্ছে আপনার নিউজ ফিড অকুপাই করে রাখবে। এবং আপনার যখন এই নেটওয়ার্কিং এর ভিতর দিয়ে জিনিসটা অকুপাইড হয়ে থাকতেছে, আপনি কিন্তু এর বাইরে আর চাইতে পারতেছেন না। মানে আমাদের একটা হিউম্যান সাইকোলজির ব্যাপার বলেন বা যেটা বলেন, আমরা তো আসলে আমাদের চারপাশের জিনিসগুলিকে দেখি। আপনি দেখবেন যে জুলাইয়ের পরে প্রচুর মিডল ক্লাস হিরোইজমের গল্প আমরা শুনতেছি, এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছেন, যারা অন্যান্য ভার্সিটির আছেন, ওনারা যখন ওনাদের স্মৃতি কথাগুলি বলেন, দেখবেন যে ওনাদের আশেপাশের লোকজন আছে, এগুলি হচ্ছে কি একটা অকুপাইড হয়ে যাচ্ছে। এবং আপনি দেখবেন আজকে থেকে 2-3 বছর পরে জুলাইয়ের যত কাহিনী আছে, সব কাহিনী কিন্তু হচ্ছে এই মিডল ক্লাস, এই শিক্ষিত, এই ভার্সিটির ক্যাম্পাস, এই জায়গাতে আটক হয়ে যাবে। কারণ হচ্ছে কি, আপনি একজন রিক্সাওয়ালা তো স্মৃতি কথা লিখবে না, বা একজন যে ছোট ব্যবসায়ী সে তার বন্ধু বান্ধবের সাথে বলবে, কিন্তু এটা তো মিডিয়ার মধ্যে আসবে না। তো তাইলে হবে কি, এই যে একটা নেটওয়ার্কিং এর প্যাচ আছে, এই নেটওয়ার্কিং এর মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের একটা সেন্সরশিপ আরোপ হচ্ছে। এবং এই নেটওয়ার্কিং এর অনেকগুলি লেয়ার আছে। হ্যাঁ, নেটওয়ার্কিং এর লেয়ার গুলি কিরকম, যেমন ধরেন হাসিনার আমলে হাসিনা তো আসলে কাউরে বলে নাই যে আমাদের প্রেস করতে হবে, হ্যাঁ, আমাকে নিয়ে স্মৃতি কথা লিখতে হবে, বঙ্গবন্ধুকে আব্বা ডাকতে হবে। হ্যাঁ, এগুলি তো উনি বইলা দেন নাই, কিন্তু এগুলি লোকজন করছে। কেন করছে? কারণ এগুলি করলে একটু সুবিধা পাওয়া যায়। এখনো দেখবেন যে অনেকে হচ্ছে মানে বিএনপি ক্ষমতায় আসার আগেই জিয়াউর রহমান নিয়ে শুরু হয়ে গেছে আর কি। বই তো 10-12টা বাইর হয়ে গেছে। আমি আজকে বই বেলায় এসে দেখতেছিলাম, সব জায়গায় হচ্ছে জিয়াউর রহমানের বই আর কি। এবং এইটা ধরেন হাসিনার আমলে ছিল বঙ্গবন্ধুর বই। তো এইটা তো সেন্সরশিপে কেউ বইলা দেয় নাই যে আপনি এটা করেন, কিন্তু মানুষ যারাই করতেছেন ওনারা তো নিজেদের তাগিদেই করতেছেন। একটা জিনিস হচ্ছে যে এখানে তো একটা ইন্টারেস্ট গ্রো করছে, এতদিন ওনাদেরকে নিয়ে কেউ কথা বলে নাই, তো সুতরাং একটা ইন্টারেস্টের ব্যাপার আছে। আবার চোখে পড়ারও ব্যাপার আছে। যেমন বইয়ের ব্যবসার একটা বড় ঘটনা হচ্ছে যে আসলে তো সরকারি যে ইয়েগুলি হয়, প্রিন্টিং বিজনেসগুলি হয়, সেটার সাথে লিয়াজও মেনটেন করা। তো আপনি যদি জিয়াউর রহমানের নিয়ে বই 5টা ছাপান, আপনি তো আসলে ওইখানে সরকারি সুবিধাটা পাবেন। আগে যে বঙ্গবন্ধু নিয়ে বই ছাপানো হইতো, তার কারণটা তো ছিল হচ্ছে যে এই কাজগুলি করলে আমরা এই বেনিফিটগুলি পাব। তো ইটস এ নেটওয়ার্ক সিস্টেম এখানে একটা জড়িত আছে। আপনি দেখবেন ওই যে ঘটনাটা ঘটে যে আপনি কেন বাংলাদেশে বাম বলয়ের বাইরে কোনো কিছু বলতে পারেন না, কারণ হচ্ছে প্রত্যেকটা যে ইন্টেলেকচুয়াল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের তো সবাই কম বেশি ওই বাম ধারণার সাথে জড়িত। আমি এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছিল হচ্ছে চিটাগং একবার কথা বলতে গেছিলাম। তো আমি জুলাইয়ের পরে, ওনারা খুবই জুলাইয়ের খুব প্রমিনেন্ট ছেলেপেলে ছিলেন ফিল্ডে, মানে ওনারা রীতিমতো যুদ্ধ করছেন। ওনারা এখন সাংস্কৃতিক প্রোগ্রাম করেন। তো ওনাদের 2-3টা প্রোগ্রাম দেখার পর আমি বললাম যে আপনারা তো ভাই, মানে উদ্দেশ্য আপনাদের ভালো, কিন্তু তো ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেই কালচারাল পান্ডা যারা ছিল তাদেরকেই আবার ডাকতেছেন। মানে জিনিসটা তো আর নড়চড় হচ্ছে না। মানে যেই লোকগুলি বঙ্গবন্ধু পূজা করত,
তারা তো জিয়া রহমান পূজা করবে, অন্য কারো পূজা করবে, আপনি তো নতুন কোনো জায়গা পাবেন না। তো ওনারা তখন খুব অবাক হইলেন, মানে বলে যে তাহলে আমরা কাদেরকে ডাকবো, জামাত ইসলামের লোকজনরা ডাকবো? মানে আপনি দেখেন যে আপনি যে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আপনাকে থাকতে হবে। আমি এটা বলতেছি, এটা ভালো বা খারাপ একটা ঘটনা না, যেন আপনি চিন্তা করেন তার মানে আপনি কোন ব্লকের লোক সেটা লোকজনের আগে কনফার্ম হইতে হবে, বা আপনাকে ওই জায়গাটাতে মিশতে হবে, ইনশিওর করতে হবে। এটা হচ্ছে সেন্সরশিপ। এই যে একটা নেটওয়ার্কিং এর মধ্যে থাকা, একটা বিলঙ্গিংনেস এর মধ্যে থাকা। আমি দেখতাম যে আসলে ওই এই হাসিনার আমলে কেউ অনেকেই আসলে কথা বলতে পারতেন না, বলতে যে পারতেন না সেটা যতটা না রাষ্ট্রীয় ভয় ছিল, এটা তো ছিলই। যারা একটু প্রমিনেন্ট ফিগার ওনাদের কিন্তু চিনতেন সবাই, কিন্তু ছোটখাটো লোকজনও দেখবেন যে খুব একটা বলতে পারতো না। না বলার কারণটা হইতেছে এই নেটওয়ার্কিং। যে বাকশালের মধ্যে তো তার ফ্রেন্ড আছে, পুলিশে তার ফ্রেন্ড আছে, ছাত্রলীগে তার ফ্রেন্ড আছে। সে যখন ওই নেটওয়ার্কিং এর মধ্যে থাকতেছে তার কথা তো অটোমেটিক্যালি আটকে যাচ্ছে। মানে আমাদের একটা এজ এ সোশ্যাল বিং আমাদেরকে তো কোনো না কোনো সোশ্যাল স্পেসের মধ্যে থাকতে হয়, একটা সমাজের মধ্যেই থাকতে হয়। এবং কিন্তু ওইটা যদি আমাদের চিন্তার জায়গাটাকে অকুপাই করে ফেলে, রেস্ট্রিক্ট করে ফেলে, ওইটাই হচ্ছে আসলে সেন্সরশিপের ঘটনাটা হয়ে ওঠে। এইটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টটা, যে সেন্সরশিপ কাজ করে এক ধরনের নয়েজ ক্রিয়েটের মধ্যে দিয়ে, এক ধরনের নেটওয়ার্কিং এস্টাবলিশমেন্টের মধ্যে দিয়ে। এবং থার্ড আরেকটা পয়েন্ট হচ্ছে আসলে নীরব করে দেওয়ার ভিতর দিয়ে, সাইলেন্স করে দেওয়ার ভিতর দিয়ে। আপনি ওই যে যেমন ধরেন ওই 15-20 বছর হাসিনার আমলে আপনি যখন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুরা ছিলেন, ওনারা সাংস্কৃতিক প্রধান ছিলেন, ওনারা কিন্তু হচ্ছে ওই খানাদাউর রহমানকে হচ্ছে বানায় ফেলছেন, রাজাকার বানায় ফেলছেন। এবং ওনার আবার তোরা মানুষও হচ্ছে সিনেমা ওনারা ইউটিউব থেকে সরাই ফেলছেন, এবং এখনো এই সিনেমা পাবেন না। এই যে একটা সাইলেন্সের ভিতর ঠেলে দেয়া, এই সাইলেন্সের ঘটনাটাও মাল্টিপল ওয়েতে ঘটে। সাইলেন্সটা যেমন ধরেন একটা হচ্ছে ক্লাসের ভিতর দিয়ে ঘটে, যেমন ধরেন আমাদের এখানে রাজনৈতিকভাবে হইছেন, সাফারার হইছেন, এরকম কথা বলতে গেলে আল মাহমুদের কথা আসে। কারণ আল মাহমুদ হচ্ছে তখন ওই যে প্রগতিশীলদের থেকে বের হয়ে আসছেন, কিন্তু আল মাহমুদ, শামসুর রহমান, ওনারা কিন্তু একটা ক্লাসে বিলং করতেন। আপনি এখানে আশকর আলী পণ্ডিতের নাম শুনবেন না, কারণ উনি হচ্ছে এজ এ ক্লাস উনি বাইরে চলে গেছেন, উনি হচ্ছে আঞ্চলিক ভাষার শিল্পী। হ্যাঁ, গফুর আলীর নাম শুনবেন না, কারণ হচ্ছে ওনারা ক্লাসের কারণেই হচ্ছে একটা নীরব জায়গাতে চলে যান। আমাদের যে একটা মিডল ক্লাস আরবান সাহিত্য ধারণা আছে, সেখানে হচ্ছে সার্টেন ক্লাসের লোকজন বিলংই করেন। এটা হচ্ছে ক্লাসের ভিতর দিয়ে নীরবতার ঘটনাটা ঘটে। আবার যেটা বললাম যে হচ্ছে বিভিন্ন কালচারাল আইডিওলজির কারণে এই ঘটনাগুলি ঘটে, পলিটিক্যাল আইডিওলজির কারণে এই ঘটনাগুলি ঘটে। যেমন ধরেন গোলাম মোস্তফা হচ্ছে কিন্তু ওই যে বিশ্বনবী লিখছেন, কিন্তু দেখবেন যে এখনকার রিডিং লিস্টে ওনার নাম খুব একটা আসে না। আসার কারণ হচ্ছে পাকিস্তান আমলে উনি আরবি হরফের কথা বলছিলেন। তো উনি 1965 সনে মারা গেছেন। উনি হচ্ছে ফরুক আহমেদের মতো ওই যে স্বাধীনতার পরেও বাইচা ছিলেন না আর কি। তো যার ফলে কিন্তু ওনাকে ওই যে প্রো পাকিস্তানি একটা ঘটনা হয়ে থাকার কারণে ওনার নাম আর বলা লাগে না। কিছু নীরবতা, পলিটিক্যাল আইডিওলজির কারণেই হচ্ছে কিছু লোককে আমরা সরাই দিতে চাই আর কি। হ্যাঁ, যেমন ধরেন ওই যে হুমায়ুন আজাদ যখন বাংলাদেশের কবিতার সংকলন করছেন, তখন হচ্ছে আল মাহমুদকে রাখেন নাই। হ্যাঁ, কারণ হচ্ছে উনি আধুনিক কবি না আর কি, এইরকম একটা ব্যাপার করছেন। এই যে এইগুলো হচ্ছে কি, এগুলি দিয়ে তো বাদ দেয়া গেল না, কিন্তু এগুলি দিয়ে হচ্ছে নীরব করে দেয়া গেল। আপনি হচ্ছে যে এই নীরবতার জায়গাগুলি দেখবেন। তো আমার কাছে যদি সেন্সরশিপের কথা বলেন, রাষ্ট্রীয় সেন্সরশিপ আসলে এখন আমার কথা হচ্ছে ওই ভায়োলেন্সের মতোই এত বেশি এফেক্টিভ না। আমাদেরকে যদি সেন্সরশিপের কথা খেয়াল করতে হয়, তাইলে দেখতে হবে এখানে কি ধরনের হচ্ছে নয়েজ ক্রিয়েট হচ্ছে, কোন ধরনের নেটওয়ার্কিং এখানে এফেক্টিভ আছে, এবং নীরবতার কোন কোন জায়গাগুলিকে আসলে কোন কোন জায়গাগুলিকে নীরবতার ভিতরে চুপ করায় রাখা হয়েছে।
এই ৩টা পয়েন্ট যদি আমরা খেয়াল করি তাইলে হচ্ছে আমরা এখনকার সাইলেন্সের জায়গাটা, সেন্সরশিপের জায়গাটা বুঝতে পারবো। আমার ধারণা হচ্ছে যে আমি জাস্ট ৩টা ধারণার কথা বললাম, এখানে হয়তো আরো অনেক টুল, আরো অনেক এলিমেন্ট আছে, কিন্তু আমার কথা হচ্ছে ট্রেডিশনাল সেন্সরশিপের মধ্যে সেন্সরশিপ কাজ করে না। এখন কথা হচ্ছে যে এটাকে আমরা তাহলে ওভারকাম করব কিভাবে। এখন মুশকিল হইতেছে কি, আপনাকে এইগুলি আমি নেগেটিভ সাইডগুলি বললাম, কিন্তু এগুলির তো আসলে একটা ফ্লিপ সাইডও আছে। যেমন ধরেন আপনি কোন একটা ইস্যুকে হচ্ছে ইস্যু বানাইতে যান, আপনাকে তো সার্টেন নয়েজ ক্রিয়েট করতে পারতে হবে। আপনি যদি জিনিসটার ইস্যু হিসেবে এস্টাবলিশ না করতে পারেন, তাইলে তো জিনিসটার মানে নয়েজ, সার্টেন নয়েজ যদি না হয়, তাহলে তো সবার কানে কথাটা পৌঁছাবে না। তো সুতরাং একটা লেভেলে আপনার নয়েজ তৈরি করাটা জরুরি, যেটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করতেছেন। নেটওয়ার্কিং এর কথা যদি বলেন, ইন্ডিভিজুয়াল কোনো চিন্তা দিয়ে আসলে সমাজ পরিবর্তন হয় না বা কিছু হয় না। দেখবেন যে একটা চিন্তারও সিলসিলা আছে, একটা নেটওয়ার্কিং আছে। বই পড়ে আপনি আর কতটুকু জানবেন? আপনি জানবেন জ্ঞানীগুণী মানুষদের সাথে কথা বলে, ওনাদের সাথে ইন্টারাকশন করে। তো এইগুলির ভিতর নেটওয়ার্কিংটা একটা জরুরি। আপনি যদি একটা চিন্তা, নতুন চিন্তাই, জুলাইয়ের নতুন চিন্তাই তৈরি করতে চান, আপনাকে চিন্তার একটা সিলসিলা তৈরি করতে হবে, একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে। এবং ওই নীরবতার যে জায়গাটা, সেটা হচ্ছে আপনাকে সার্টেন জায়গা তো আবিষ্কার করতে হবে, কোন কোন জায়গাগুলি নীরব। কিন্তু দেখবেন যে আমাদের এখানে একটা টেন্ডেন্সি আছে যে যা কিছু লোকজন কথা বলে না, ওইগুলি যেন খুব ভালো সাহিত্য। এইটা তো সব সময় না আর কি, হ্যাঁ, বা যা কিছু গোপন আছে সেটাই যেন সত্য। মানে কিন্তু আপনি সার্টেন জিনিস তো গোপনেই করবেন, তাই না? আপনি তো প্রস্রাব পায়খানা গোপনেই করবেন, এটা তো আর আপনি পাবলিকলি করবেন না। তো সুতরাং নীরব কিছু জিনিস তো থাকবেই, কিন্তু কোনো কিছুকে, যেমন ধরেন একটা ভালো উদাহরণ বলি, সেটা হচ্ছে, আমি কবির নামটা ভুলে গেলাম, উনি হচ্ছে যশোরের কোন একজন কবি। উনি হচ্ছে ফিজিক্যালি ডিসেবল বা কোন একটা ঝামেলা ছিল ওনার, সেটা ওই ৭৪-৭৫-এর দিকে হবে বা স্বাধীনতার পরপর। তো নজরুল, জসিমউদ্দিন হচ্ছে ওনাকে নিয়ে একটা কলাম লিখছিলেন পত্রিকায়, যে দেখেন কত ভালো একজন কবি, কিন্তু ওনার কথা কেউ শুনতেছে না। এবং ওনার একটা কবিতা উনি ওনার লেখার শেষে দিয়ে দিচ্ছেন, এবং কবিতাটা খুবই সুন্দর। কিন্তু মুশকিলটা হইতেছে কি, ওনার কবিতাটা হচ্ছে জসিমউদ্দিনের কবিতার মতো। মানে কিন্তু আমরা দেখেন ৩০-এর দশকের পরে, তারপর ৬০-৭০-এর দশকে কবিতার তো আসলে বেসলাইন গুলি চেঞ্জ হয়ে গেছে, অন্য অনেক জিনিস চলে আসছে। ওনার একটা গ্রামীণ প্রকৃতি আছে, খুব সুন্দর একটা কাব্যিকতা আছে, কিন্তু এইটা আপনি ওই ১৯৭০-৮০-তে আইসা এই কবিতাকে আসলে মানাইতে পারবেন না। কিন্তু ওনার একটা কবি প্রতিভা আছে। তো মুশকিলটা হচ্ছে এটা, উনি যে নীরবতার ভিতরে যে ওনাকে ঠেলা দেওয়া হচ্ছে, তার মানে এটা না যে ষড়যন্ত্রের কারণে এটা হচ্ছে, বরং ওনার যে কাব্যিকতা, সেই কাব্যিকতাটা আসলে মডার্ন টাইমে এসে এতটা রিলেভেন্টও থাকতে পারতেছে না। কিন্তু ওই তো, উনি যদি একটা নেটওয়ার্কিং এর মধ্যে থাকতেন, তাইলে দেখা যেত যে কিছু নাম টাম তো ওনার হইতোই। এরপরে মনে কিছু কবিতা ওনার ছাপাও হয়েছিল পত্রিকায়। তো এরকমের একটা ব্যাপার আছে যে কোনো কিছু নীরব আছে বলে, আউট অফ ফোকাস আছে বলেই সেটা ইম্পর্টেন্ট, এটা জরুরি না আর কি। তো এই হচ্ছে মানে আমার কথা আর কি। তো ওইটার যদি ওই সমাধানের কথা বলি, সেটা হচ্ছে যে আপনাকে, আমি মনে করি যে আপনি যদি একজন রিডার হন, তাইলে হচ্ছে যে কোনো ন্যারেটিভের মধ্যে দেখার জায়গাটা হচ্ছে আসলে এখানে কি কি জিনিসকে অ্যাকোমোডেট করা হচ্ছে, কি কি জিনিসকে আনা হচ্ছে এবং কি কি জিনিসকে আনা হচ্ছে না। ওই জায়গাগুলি যদি আমরা বিহাইন্ড দ্য সিন জায়গাগুলিকে একটু বোঝার চেষ্টা করি, তাইলে যে কোনো ন্যারেটিভে আসলে মানে কি বলবো, যে এই যে নয়েজই আসলে কাজ করবে না। মানে হাসিনার আমলে কি হয়েছিল, ওনারা এই ৪-৫ বছর ধরে চালাইতে যখন একটা ভাইরাল কিছু চালাইতে যাইতো, তখন কিন্তু ধরা খাওয়া যাইতো। মানে পোলাপান উল্টা এটা নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দিত। তো এই জিনিসগুলি আর কাজ করে না আর কি। নয়েজ আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত কাজ করবে, কিন্তু এজ এ রিডার এবং এজ এ রাইটারও আমি মনে করি আমাদের দেখা দরকার যে কোনো ন্যারেটিভে যদি চলে, যে কোনো আলাপি চলতেছে একটা জিনিস নিয়ে, সেখানে আসলে কোন জায়গাগুলিকে আমরা মিস করে যাইতেছি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে আমরা কোনো ইম্পর্টেন্ট জায়গা যেটা দেখার কথা সেটা কেউ দেখতেছে না কিনা, এবং যদি না দেখে থাকে সেটা কি এই নেটওয়ার্কিং এর কারণে সেটাকে ইগনোর করা হচ্ছে কিনা। ওই জায়গাগুলিকে আমরা যত বেশি আমাদের আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসতে পারবো, ইনক্লুড করতে পারবো, আমার ধারণা সেন্সরশিপের জায়গাটা তত কমতে থাকবে। মানে এগুলির তো আসলে বেনিফিটও আছে,
মানে সোশ্যাল বেনিফিট আছে, পলিটিক্যাল বেনিফিট আছে। এখনকার সময়ে দেখবেন যে আপনি হইতেছে ওই যে বিএনপিকে 2টা গালি দিলে হচ্ছে জামাত শিবির খুশি হয়, এনসিপি খুশি হয়, এনসিপিকে 2টা গালি দিলে বিএনপি খুশি হয়, জামাত শিবির খুশি হয়। এইরকম যে একটা পোলারাইজেশন ঘটতেছে, পলিটিক্যাল পোলারাইজেশন, এটা সবসময় আছে। কিন্তু আমার কথা হচ্ছে এটার বাইরে গিয়ে আমাদেরকে অ্যাক্ট করতে পারতে হবে, এটার বাইরে গিয়ে আমাদেরকে চিন্তা করতে পারতে হবে, এটার বাইরে গিয়ে আমাদেরকে কথা বলতে পারতে হবে। এবং এখন আমরা একটা বেটার এনভায়রনমেন্টে আছি যেখানে হচ্ছে এই কথাগুলি আমরা বলতে পারতেছি, যেখানে রাষ্ট্রীয়ভাবে হয়তো কিছু সমস্যা আছে, অবস্টেকল গুলো তো থাকবেই, কিন্তু আগের মতো গুম হয়ে যাওয়ার, আগের মতো হচ্ছে আপনার কি বলবো চাকরি চলে যাওয়ার, সোশ্যালি আউটকাস্ট হয়ে যাওয়ার রিস্কগুলি নাই। তো এই অবস্থাটাকে যদি আমরা ধরে রাখতে চাই তাইলে আমাদেরকে আসলে এই যে নতুন নতুন সেন্সরশিপের জায়গাগুলি আছে এর বাইরে গিয়ে আমাদেরকে অ্যাক্ট করাটা জারি রাখতে হবে। এর মধ্যে তো যার যার পলিটিক্যাল প্রায়োরিটি থাকবে, অন্য আরো আইডিওলজিক্যাল প্রায়োরিটিগুলি থাকবে, কিন্তু এগুলির মধ্যে আটকায় না থাইকা এর বাইরেও যারা কথা বলতেছেন, এর বাইরেও যার যে পয়েন্টগুলি আসতে পারে সেইগুলোকে আমাদের অ্যাকোমোডেট করতে পারাটা দরকার। এবং এটা যদি করতে পারি আমার ধারণা হচ্ছে যে ওই সেন্সরশিপের জায়গাগুলিকে আমরা কমজোরি করে তুলতে পারবো। সোসাইটি চলে এক ধরনের কন্ট্রোলের ভিতর দিয়ে, তো সুতরাং এখানে কন্ট্রোল থাকবে এক ধরনের। এই সেন্সরশিপকেও আমরা যেমন ধরেন আগে কি ছিল, পত্রপত্রিকায় লিখতে হইতো, তা নাহলে আপনার নাম কেউ জানতো না। এখন আপনি অনলাইনে লিখতে পারেন, ফেসবুকে লিখতে পারেন, এখন লোকজন আপনার নাম জানে। কিন্তু ফেসবুকে দেখলে দেখবেন যে এখানে অ্যালগরিদম আছে, এখানে কেউ আপনার নামে রিপোর্ট করে আইডি ডিসেবল করে দিতে পারে, এখানে নানান ধরনের জিনিস কাজ করে। মানে নতুন একটা প্ল্যাটফর্মে যাচ্ছেন মানে সেন্সরশিপ নাই হয়ে যাচ্ছে তা না। তো আমার কথা হচ্ছে যত আমরা নতুন প্ল্যাটফর্মগুলিতে যাব নতুন ধরনের সেন্সরশিপের সামনাসামনি আমরা হব। তো এই জায়গাগুলিকে আমাদের এড়াইতে হইলে, নতুন ধরনের জায়গাগুলিকে ক্রিয়েট করতে হইলে ফ্রি স্পেসটার জায়গাটাকে তৈরি করতে হবে এবং ওইটাকে অ্যালাইভ রাখতে হবে আর কি, নো ম্যাটার হোয়াট। মানে উনি আপনার পক্ষের লোক হন, বিপক্ষের লোক হন, এই ফ্রি স্পেসে যারা পার্টিসিপেট করতেছেন তাদেরকে ওই সুযোগটা দিতে হবে, তাইলে সেন্সরশিপের জায়গাটা আমার ধারণা কমবে আর কি। এই হচ্ছে আমার কথা। থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্য।